আমাদের একজন মেম্বার, ওর নাম হচ্ছে সুভাষ ঘোষ, খুব রিকোয়েস্ট করেছিল কোম্পানিকে নিয়ে। কোম্পানিটা কিন্তু একাধারে কাজ করছে, যেরকম ট্রান্সফরমার সেক্টরের উপর কাজ করছে কোম্পানিটা, পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের উপর কোম্পানিটা কাজ করছে, স্মার্ট মিটারের উপর কোম্পানিটা কাজ করছে, ডেটা সেন্টারের সঙ্গে কোম্পানিটা কাজ করছে, মানে অনেকগুলো বিষয়কে একসঙ্গে কাজ করছে। বেশ কিছু নতুন নিউজ রয়েছে কোম্পানি সম্পর্কে। ক্যালকাটা ডেটা সেন্টার, কলকাতাতে একটা ডেটা সেন্টার তৈরি করেছে ওরা, 2028 সালে তার থেকে প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে। আর একটা ঘটনা, চেন্নাইতেও একটা প্রজেক্ট ওদের চলছে, সেখানে এদের একটা ভালো কাজ চলছে, বিরাট বড় লেভেলের 11,000 কোটির একটা বড় অর্ডার বুক এদের সঙ্গে রয়েছে। কোম্পানির বেশ কিছু গাইডেন্স যেটা এসছে, মানে কনকল রিপোর্ট থেকে বেশ কিছু পজিটিভ ব্যাপার পেয়েছি, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার কিছু পেয়েছি। কিছু রিস্ক ছোটো ছোটো রয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে। কিন্তু আলটিমেটলি মানে এমনই বলে না, এমনই একটা কোম্পানি যে কোম্পানিটা সব দিক থেকে 2-3টে পারপাসকে একসাথে সলভ করবে এবং পোটেনশিয়াল গ্রোথটা কিন্তু কোম্পানি ভালো রয়েছে। তো কোম্পানি কী নাম সেটা বলবো, তার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটাও প্রেস করে নেবেন, নাহলে কিন্তু ইনফরমেশনগুলো হারিয়ে যাবে। এবার আসছে সেকেন্ড পয়েন্টের দিকে। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। সুভাষ যে কোম্পানিটার কথা বলেছে সেই কোম্পানির নাম হচ্ছে টেকনো ইলেকট্রিক। টেকনো ইলেকট্রিককে নিয়ে আগেও আমি কথা বলেছি, কোর ডেটা সেন্টারে যেসব কোম্পানিগুলো কাজ করছে তাদের মধ্যে অন্যতম কোম্পানি যদি থেকে থাকে সেটা হচ্ছে এই টেকনো ইলেকট্রিক। টেকনো ইলেকট্রিকের রেজাল্ট এসছে, সেটাকে নিয়ে আমি একটু কথা বলবো, বিজনেসটাকে নিয়ে কথা বলবো, ভবিষ্যৎ কী রয়েছে কোম্পানিটা সেটাকে নিয়ে একটু কথা বলবো, রিস্ক কী রয়েছে সেটাকে নিয়ে একটু কথা বলবো, এবং কী দামে মোটামুটি একে কেনা যেতে পারে, মানে কোন দাম এলে একটা লুক্রেটিভ জায়গা তৈরি করবে, সেটাকে নিয়ে কিন্তু এখানে একটা কথা বলবো। তো আসা যাক ফার্স্ট পয়েন্টের থেকে, সেটা হচ্ছে এই কোম্পানির Q1 FY 2027 যে রেজাল্ট এসছে সেটা হচ্ছে যথেষ্ট অদ্ভুত রকম রেজাল্ট এসছে। রেজাল্টে নিয়ে কথা বলবো। রেভিনিউ যদি স্ট্যান্ড অ্যালোন রেভিনিউ বলি, 25% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ হয়েছে, দ্যাটস ভেরি গুড। প্রফিট আফটার ট্যাক্স যদি বলি বা প্যাট যদি বলি, 2% ডাউন হয়েছে, মানে প্রফিটটা কমে গেছে, 2% কমেছে। আর কনসলিডেটেড প্যাট যদি বলি, কনসলিডেটেড প্রায় 31% মতো পড়েছে। কোম্পানি ঠিক যদি রিটার্নটা যদি দেখে নিই, যেরকম 6 মাসে কিন্তু আমাদেরকে 8% নেগেটিভ রিটার্ন দিচ্ছে, 8% নেগেটিভ। বিগত 1 বছরে 33% নেগেটিভ, 33% নেগেটিভ হয়ে গেছে 1 বছরের মধ্যে। অথচ যদি লং টার্ম দেখি, প্রায় 254% রিটার্ন এতটা কারেক্ট হওয়ার পরেও আমাদেরকে দিয়ে গেছে। তাহলে এটা একটা কি বলবো, পজিটিভ একটা জায়গা তৈরি করছে আমাদেরকে, ভেরি গুড। এবার আসছি কোম্পানি বিজনেস। কোম্পানি 3টে জায়গায় কাজ করছে, এটাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কাজ করছে। সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে, সেটা হচ্ছে স্মার্ট মিটারের ওপর কাজ করছে। তৃতীয় যে বিষয়টা খুব ইন্টারেস্ট, সেটা হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টারের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে সেটা হচ্ছে টেকনো ইলেকট্রিক। টেকনো ইলেকট্রিকের কলকাতাতে এদের ডেটা সেন্টার একটা, সেটা 2028 সালে এর একটা টার্গেট এটা দেখেছি বিজনেসে, 40 থেকে 50 কোটি টাকার রেভিনিউ জেনারেট করা শুরু করে দেবে। চেন্নাইতে এদের একটা প্রজেক্ট চলছে, সেখানেও ডেটা সেন্টার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কিন্তু বেশ কিছু কাজ এরা এগোচ্ছে। তার মানে এগুলো হলো প্রজেক্ট, পজিটিভ সাইন। এবার আমি কোম্পানিটার ভবিষ্যৎটা নিয়ে একটু কথা বলতে চাইছি। ভবিষ্যৎ বলতে কোম্পানিটা মানে এখন ইনভেস্ট করলে আমার সুযোগ সুবিধা কী দেবে, কেন আমি ইনভেস্টেড হব এই কোম্পানিতে। শত শত কোম্পানি ডেটা সেন্টার রয়েছে, তার প্রধান কারণ হচ্ছে ভবিষ্যৎ আসছে, পাওয়ার ডিমান্ড বাড়বে। যত পাওয়ার ডিমান্ড বাড়বে তত কিন্তু এই সব কোম্পানিগুলোর প্রয়োজনীয়তা পড়বে, কারণ পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনে কোম্পানিটা কাজ করে। সেকেন্ড ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে ভারত কিন্তু একটা রকেটের গতি নিয়েছে, প্রচুর গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছে। এত তার গতি যে কয়েক বছরের মধ্যে ইন্ডিয়াতে ডেটা সেন্টারে কিন্তু বিশ্বের মধ্যে সেরা জায়গায় পৌঁছে যাবে। ঠিক সেই পয়েন্টটাকে নিয়ে আমি ভবিষ্যৎ বলতে পারি যে কোম্পানিটা কিন্তু ভবিষ্যৎ তুরন্ত। থার্ড বলবো রিনিউয়েবল ইন্টিগ্রেশন। রিনিউয়েবল ইন্টিগ্রেশন শব্দটা ছোট, কিন্তু এটাকে যদি আমি একসঙ্গে যুক্ত করি, সোলার এনার্জি, ট্রান্সমিশন টু ডিস্ট্রিবিউশন এবং ব্যাটারি স্টোরেজ এনার্জি সার্ভিস, টোটালটার মধ্যে কিন্তু টেকনো কাজ করছে। সোলার যে সেলগুলো থাকছে, ফটোভোল্টিক সেল, সেগুলোতে পাওয়ার জেনারেশন হওয়ার পরে সেটাকে টেনে নিয়ে আসছে ডিস্ট্রিবিউশন এরিয়াতে, যেখানে উৎপাদন হচ্ছে
সেখান থেকেই কিন্তু কাজ হচ্ছে না, টেনে আনতে হচ্ছে দূরে। এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা সেটা কিন্তু টেকনো করে দিচ্ছে। এছাড়া কি করছে, ডেটা সেন্টারের কিছু জায়গাতে কাজ করছে। এদের অর্ডার বুক রয়েছে 11,000 কোটি টাকা, 11,000 crores, এবং বেশ কিছু জায়গা থেকে ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে। যেরকম এই মুহূর্তে যদি বলি, কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে বেশ কিছু পজিটিভ খবর শুনেছি। এদের যে গাইডেন্স, প্রজেক্ট গাইডেন্স বলে, সেখানে প্রায় বলেছে যে 2027 মানে এই সামনের সময়ের মধ্যে, কিছু মাসের মধ্যে আমরা 4,000 কোটি রেভিনিউ বা তার বেশিতে আমরা রেভিনিউতে নিয়ে যাব। এবং দ্বিতীয়টা যেটা বলছে 13 থেকে 14%, 13 to 14% EBITDA মার্জিন আমরা রাখছি। EBITDA মার্জিন যদি রাখার ব্যাপারটা থাকে, EBITDA নিয়ে পরে আমি বলবো, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর্নিং বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, EBITDA দিয়ে আমরা অনেক সময় প্যাট ভুলভাল বলে, কিন্তু EBITDA আমাদের সঠিক জায়গায় দেখিয়ে দেয়। সেখানে 13 থেকে 14% EBITDA মার্জিন বলছে, মানে খুব ভালো জায়গায় বলছে কথাটা। বেশ, তাহলে আমি তো খুব চেনে গেলাম দুরন্ত জায়গা, এক্ষুনি তাহলে ইনভেস্ট করে ফেলি? নো, এখানে একটা রিস্ক নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। রিস্কটা আমি একটু পরে বলছি, তার আগে বলবো যে কি দামটায় মোটামুটি একটা রেঞ্জে আসা যায়। সবথেকে বেশি আমি যাকে বলবো অ্যাট্রাকটিভ প্রাইস যেটা বলবো, সেটার মধ্যে জোন যেটা তৈরি করছে 900, মানে 850 to 900-র মধ্যে একটা অ্যাট্রাকটিভ এরিয়া কিন্তু তৈরি করে দিচ্ছে। আর অ্যাকুমুলেশন জোন যেটাকে বলা হয়, অল্প বিস্তর 2-4টে করে কিনে নেওয়ার যে জায়গাটা, সেটা ওই 900 থেকে 950-এর কাছাকাছিতে একটা অ্যাকুমুলেশন এরিয়া তৈরি হচ্ছে। বেশ, ভ্যালুয়েশন ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। আমি কেন বলছি, এইবারে শেষ কথাটা বলে আমি বলবো, সেটা হচ্ছে রিস্ক। কোম্পানির রিস্ক কিন্তু দারুণ রয়েছে। মানে আমি কোম্পানির ক্ষেত্রে বলতে পারি দুটো পয়েন্টকে নজর রাখো। প্রথম হচ্ছে, কোম্পানি কিন্তু প্রফিট বলে প্যাট যেটা, সেটা কিন্তু পড়ছে। এটা কিন্তু একটা ভাবো, একটা কোম্পানির রেভিনিউ বাড়ছে বছরে বছরে, কিন্তু তার কনসলিডেটেড প্রফিট সেটা কিন্তু পড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব বড় রিস্কের কথা বলে আমাদেরকে। মানে একটা ছেলে বা একটা পেশেন্ট কনস্ট্যান্টলি খাবার খেয়ে চলেছে, কিন্তু তার পুষ্টি হচ্ছে না। এটা কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার। মানে রেভিনিউ গ্রোথে দেখাচ্ছে প্রচুর সেল হচ্ছে। এবারে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। মার্কেট একটা এমন জায়গায় চলছে যেখানে কোম্পানি প্রফিটেবিলিটি কমে গিয়ে নেগেটিভ হচ্ছে, কনসলিডেটেড প্রফিট 35% নেগেটিভ হচ্ছে। এইগুলো আলটিমেটলি ইনভেস্টারদের যে সেন্টিমেন্ট সেটাকে হার্ট করছে, যার ফলে কোম্পানির কারেকশন হয়ে এক বছরে 36% মতো, 33% মতো পড়ে গেছে। তাহলে এইটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আমি সেকেন্ড জায়গায় যাব, সেটা হচ্ছে ডেটা সেন্টারের এক্সিকিউশন রিস্ক নিয়ে আমি দুটো কথা বলবো। যে কোনো ডেটা সেন্টার, যে কোনো ক্ষেত্রে ডেটা সেন্টারের স্টকে এই রোগটা দেখা যায়। ডেটা সেন্টার এক্সিকিউশন রিস্ক বলতে, একটা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিরাট, এবং ইনফ্রাস্ট্রাকচারে আজকে আমি 1,000 কোটি ইনভেস্ট করলাম ঠিকই, কিন্তু তার থেকে রিটার্ন কিন্তু আমি কালকে থেকে পাচ্ছি না, 6 মাস পাচ্ছি না, 1 বছরও পাচ্ছি না। একটা লং টার্ম ইনভেস্টমেন্ট এরিয়া তৈরি হয়। এই যে লং টার্ম ধরে যে ইনভেস্টমেন্ট হলো, এর ফলটা পাওয়া যায়। যেমন দেখো, এআইতে ইনভেস্ট করছে প্রচুর কোম্পানি, নেটওয়েব টেকনোলজি তার জিপিইউ নিয়ে এসছে প্রচুর দামি দামি, কিন্তু তার ফলটা কি, রেজাল্ট কী আসছে? কিচ্ছু না। তাদেরকে ইনভেস্টাররা যে লাফালাফি করছিল, সেটা তাদের মানে ঝিমিয়ে পড়ছে। তারা ভাবছে কবে আর রিটার্নটা দেবে, রিটার্নই প্রফিটেবিলিটি দেখাতে পারছে না কিছু। ব্যাপারটা কিন্তু তো মজা না, ব্যাপারটার মধ্যে একটা লং টার্ম চিন্তা ভাবনা করতে। ডেটা সেন্টার এক্সিকিউশন রিস্ক যদি হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু প্রচুর করতে হবে। এরা করছে, এরা দেখিয়েছে যে আমরা প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি এই পিছনে, কিন্তু সেটা সব নয়। রিসেন্ট যে খবরটা হলো, ডেটা সেন্টারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 1,000 কোটি টাকা কিন্তু এই কোম্পানিটা করে ফেলেছে। 1,000 crores ক্যাপিটাল। কলকাতাতে কিছু, চেন্নাইতে কিছু, দু জায়গাতেই এরা বড় মাপের ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার নিয়ে আসা, সেখানে ইনস্টলেশন, তার রিলেটেড স্ট্রাকচার তৈরি করা, ওয়্যার কানেকশনগুলো তৈরি করা, ওয়্যারের পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলটার সঙ্গে লিঙ্ক করে দেওয়া, এই কাজগুলোর জন্য প্রচুর কোটি কোটি টাকা দরকার পড়ে। সেগুলো এরা করতে হচ্ছে, আরও লাগবে। তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে রিস্ক। অর্থাৎ 1 নাম্বার বলছি, সেটা হচ্ছে রেভিনিউ 25% বাড়ছে ঠিকই, কিন্তু কনসলিডেটেড প্রফিটটা ডাউন হচ্ছে। এটা কিন্তু নেগেটিভ ব্যাপার তৈরি করে। এর সঙ্গে যখন মার্কেট ভ্যালুয়েশনটা হাই যখন থাকছে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা তৈরি করছে, আর কারেকশন হলেই আরও পতন। সেকেন্ড ওয়ান যেটা আমি বলবো, ডেটা এক্সিকিউশন
ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রবলেম, ডেটা সেন্টার এক্সিকিউশন যে এরিয়া বা পরিমাণ সেটা আলটিমেটলি একটা লং টার্ম রেভিনিউ জেনারেট করবে, যেটা শর্টে হবে না। 3 নাম্বার, স্মার্ট মিটারের উপর কোম্পানিটা কিন্তু কাজ করে। শুরুতে বলেছিলাম, মনে আছে কি, স্মার্ট মিটারের ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বেশি লাগে। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে খুব সহজে যদি বলি, এখানে সময় কম বলা যাবে না, আমি পরে মেম্বারশিপ নিয়ে দেখবে সেখানে বলেছি, এখানে বেশি বলছি না। শুধু 2-3টে পয়েন্ট বলে রাখা দরকার। স্মার্ট মিটারে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগছে, যে কারণের জন্য এখন আমি মনে করছি এই কোম্পানিটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। ওয়ার্কিং ক্যাপিটালটা সেসব কোম্পানির ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি। আজকে সিজি পাওয়ার যদি বলি, কিংবা আমি যদি বলি টাটা টেকনোলজির ক্ষেত্রে এদের রিজার্ভস প্রচুর রয়েছে, কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা একটা মানতে হবে যে বড় বাধা, যেটা প্রবলেম তৈরি করে। আর লাস্ট ওয়ান যেটা বললাম, ভ্যালুয়েশন ব্যাপারটা একটা বড় জায়গা রয়েছে। আজকে তোমাদের কাছে কারোর কাছে কোম্পানিটা আছে কি না, বা কোম্পানিটা কী মনে হচ্ছে তোমাদের ভ্যালুয়েশন দিক থেকে, সেটা বলবে। আর সুভাষ ঘোষ আমি রিকোয়েস্ট করেছিলাম, তাই কারণ কিন্তু সুভাষিস আমি তোমারটা রাখলাম, তোমার কথা। আজকের মতো শেষ।